নতুন করে ৮০,০০০ রোহিঙ্গা প্রবেশ, সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। করাইল বস্তিতে বারবার আগুন লাগলেও কারণ অজানা বাসিন্দাদের। লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের অর্ধশত যুবক, ১০ কোটি টাকা মুক্তিপণ দিলেও মেলেনি মুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছে আমি সুরিয়া শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। ১১তম D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানীর কায়রোতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর জামব্রে আব্দুল কাদেরের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের রাখাইনে সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে ৮০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সহায়তা অব্যাহত রাখার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের কায়রোয় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। এরপর কায়রোতে হোটেল সেন্ট রেজিসে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রীর সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনুস। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পোশাক খাতের জন্য নতুন শ্রমবাজার ও শ্রমশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রিচ ন্যাশনের দিকে তার কি যাচ্ছে, ঠিক তেমনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান। তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। D8 বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। আগুনের নিত্য ঝুঁকি নিয়েই বসবাস করছেন রাজধানীর করাইল বস্তির মানুষ। বারবার এখানের বাসিন্দারা আগুনে ক্ষতিগ্রস্ত হলেও আগুন লাগার কারণ তাদের কাছে অজানা। করাইল বস্তির বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। এ যেন আগুনের মধ্যে বসবাস। সামান্য উপার্জনের সঞ্চয় দিয়ে তিলে তিলে গড়ে তোলা সংসার বারবার আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে উড়ে যায়। চোখের সামনে নিজের শেষ সম্বলটুকু পুড়তে দেখেও নির্বিকার দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কেউই নাই তো বাদ গেলে আমরা দুইটা মহিলা আর একটা পুরুষ খালি মায়েদের দাও দাও করে চলে গেছে গা। মাল আছিল, আমরা 2-3 লাখ টাকার মাল আছিল, ক্যাশ তো বিল আছিল, সবগুলো আমি দোকানদারি করি না, ক্যাশ তো বিল আছিল, সবগুলো ফিরে গেছে। কিছু বাইর করবো ওই সুযোগটা আমাদের নাই, খালি পোলা পাইন না কোনো রকম যান বাঁচাই গেছি। এ নিয়ে চলতি বছরে 3বার আগুন লাগলো করাইল বস্তিতে। আর গেল 1 দশকে 15-12-এরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে। সাবধানতা, রান্না করতে পারে না, গ্যাসের জন্য আগুন লাগে বা অনেকের রুমে সিলিন্ডার বাস্ট হয়ে যায়। এরকম টঙ্কে এই জায়গায় 2 তলায় নিচে আগুন আছে, পরে সেকেন্ডে আপনার আগুনটা সরে গেল গা, একটা সময় আগুনে গিয়ে এখন আমার পোলারে বিচ্ছে বাইতেছি না ভাই। কইতে আগুন আইয়া পড়ছে হেই বাইত তাই আমার হেই বাড়ি সাপ করে ঘুরে গেছে। খালি একটা সেলার পকেটে টাকা পাইছে, আর অন্য লোক আসলো না ভাই, অন্য লোকজন আয় ঢুকছে, আমরা তো কেউ ছিলাম না বাসায়। ঘন বসতি হওয়ায় সামান্য আগুন অনেক সময় বড় আকার নেয়, সঙ্গে নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়েও যায়। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা।
মাদারীপুরে অর্ধশতাধিক যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে খালেদা আক্তারের বিরুদ্ধে। আর সব পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নিয়েছে প্রায় 10 কোটি টাকা। বিএনপির পোস্টার টানিয়ে নিজেকে দলটির নেতা পরিচয় দিয়ে দাপট দেখাচ্ছেন। আর অভিযোগ পাওয়ার অপেক্ষায় বসে আছে পুলিশ। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৌর উপজেলার মজুমদারকান্দির রুমান হালদার 1 বছর আগে ভাগ্য বদলের আশায় 12 লাখ টাকায় স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার চুক্তি হয় দালাল খালেদার সাথে। এরপর লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরও 20 লাখ টাকার জন্য চালানো হয় নির্যাতন। 17 লক্ষ টাকা সহ বসত ঘরটুকু খালেদাকে লিখে দিয়েও রুমানকে মুক্ত করতে পারেনি পরিবার। রুমানের সাথে যোগাযোগও বন্ধ হয়ে গেছে পরিবারের। বেঁচে আছে না মরে গেছে তাও জানে না পরিবার। শুধু রুমান হাওলাদার নয়, ইমরান আলী শেখ, জিহাদ ফকির সহ অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের আমগ্রাম এলাকার অর্ধশত যুবক। অভিযুক্ত খালেদা আক্তার চক্রের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। 12 লক্ষ টাকা দেওয়ার পরই এখন লিবিয়ার তো কি করছে কই তারিখে পাচার করিয়া দিচ্ছে না কি করছে। আমার ছেলের আজকে 1 বছর 1 মাস হয়ে যায়। যা কিছু আসলে সম্পদ সব বিক্রি করছি। কৃষি ব্যাংকের থেকে লোন নিছি, কর্মসংস্থান ব্যাংকের থেকে লোন নিছি। এখন আমার পার নিচে কোনো মাটি নেই। আমার সন্তানের জন্য আমি আমার বাড়ি ঘর আমি লেখে তারে দিয়ে দিলাম। 15 লাখ টাকা দিছি। তারপরে কয় কি গেম দুম, গেমের কথা কিনে আমি 11 লাখ টাকা দিছি। মোট আমি 44 লাখ টাকা দিছি। আমাদের বসত বাড়ি তার নামে লিখে দিয়েছে, শান্তু শেখ তার নামে লিখে দেওয়া লাগছে। তারপর আবার টাকা দাবি করে আমরা বলছি আমার স্বামীকে বাংলাদেশ নিয়ে এসে, তার জন্য তার আবার এক্সট্রা নিয়েছে। প্রথমত 18 লাখ টাকা দিছি, দেওয়ার পরে তারা নিছে মানে ঢাকায় নিছে এম্বাসিতে, নেওয়ার পরে ওইখান থেকে তারা মানে লিভে নিয়ে গেছে। মানব পাচারের কথা স্বীকার করলেও দায় স্বীকার করতে নারাজ খালেদা। জীবন মরণে ঝুঁকি রেখে যে নিছে বলছে সবকিছু মানে ধরা পড়া দেখতে পারবো, কিন্তু আল্লাহ বিপদ দিলে তার কারো কিছু করার থাকবে না। সে যে খারাপ কাজ করছে সেটা বলতে পারবো না। সে এই এলাকার অনেক মানুষজন নিছে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী 3 পরিবার আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ আমরা পেলে সাথে সাথে এই বিষয়ে আইনের পন্থায় আমরা তদন্ত করব, প্রয়োজন ব্যবস্থা নিয়ে থাকি। আইনজীবীরা বলছেন মানব পাচার শাস্তিযোগ্য অপরাধ। মানব পাচারের সাথে জড়িত যারা, তারা টাকার জন্য, মুক্তিপণ জন্য তাদেরকে নির্যাতন করে, আটকে রাখে, কোনো কোনো সময় নির্যাতন করে তাকে হত্যা করে ফেলে। দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানব পাচার বন্ধের দাবি মাদারীপুরবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সারা দেশে হিমেল হাওয়ার কারণে জেঁকে বসেছে শীত, বাড়ছে শীতের দাপট। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে হালকা কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। তাপমাত্রা কম ঢাকাসহ দেশের অন্যান্য জেলাতেও। তেঁতুলিয়া, গাইবান্ধা সহ উত্তরের কয়েক জেলা দিয়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশা থাকায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে যানবাহন চলাচলে। গতকাল তেঁতুলিয়ায় সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহে শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ময়মনসিংহের সদরের কেওয়াটখালী এলাকায় আছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। শীত ও শীতজনিত রোগের খবর সরাসরি জানাতে যুক্ত হচ্ছি তার সাথে। জুয়েল, আপনার এলাকার শীত ও শীতজনিত রোগের খবর সম্পর্কে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। সারা দেশের মতো ময়মনসিংহেও শীত বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঘন কুয়াশায় নিম্ন আয়ের মানুষ, যারা শ্রমজীবী মানুষ, এছাড়া সামনে যে কৃষি আবাদ রয়েছে, বুড়ো আবাদ রয়েছে, সেই কৃষক যারা এখন বীজতলা তৈরি কাজে ব্যস্ত রয়েছেন, কিন্তু এই শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে তারা সেই কাজগুলো করতে পারছেন না। এছাড়া যারা শ্রমজীবী মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা কাজে বের হন সকালে, কিন্তু এই শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে তারা ঘর
থেকে বের হতে পারছেন না এবং তারা খুব কষ্টের মধ্যে আছেন। আমি জেলাতে এ পর্যন্ত জেলায় এখন পর্যন্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাকে যেটা জানিয়েছেন যে 1 লক্ষ কম্বল বা শীতবস্ত্র চাহিদা ছিল জেলাতে, কিন্তু তারা পেয়েছেন মাত্র 10,000 কম্বল এবং এই 10,000 কম্বল তারা বিতরণ শুরু করেছেন। এছাড়া আপনার মধ্যে আরেকটি বিষয় আমি জানাতে চাই, এই শীত বাড়ার সাথে সাথে সারা দেশের মতো ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে আমি যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলতে চাই আপনাকে, শিশু ওয়ার্ড যেখানে বিছানা রয়েছে মাত্র 60টি বিছানা, সেখানে বর্তমানে রুগী রয়েছে প্রায় 300 রুগীর মতো। এজন্য আমি এই হিসেবে যেটা বলতে চাই যে প্রতি শয্যার বিপরীতে 5 জন শিশু এই শীতজনিত রোগে ভর্তি হচ্ছেন। এছাড়া NICU যেটা নবজাতক শিশু ওয়ার্ড, সেখানে 50 বিছানার বিপরীতে বর্তমানে 150-র উপর রুগী ভর্তি আছে। এখানেও প্রায় 3 জন রুগী এক একটি বিছানার বিপরীতে ভর্তি আছেন। এখানকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী আমাকে যেটা জানিয়েছেন, এই শীত বাড়ার সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে বিভিন্ন ধরনের শীতজনিত রোগ, বিশেষ করে শিশুরা ঠান্ডা, সর্দি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন শ্বাসকষ্ট নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। তবে বিছানা না পাওয়ার কারণে রোগী এবং তাদের স্বজনদেরকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। ওয়ার্ডে বিছানা তো পাচ্ছেন না, ওয়ার্ডের ভেতরেও তাদের ঠাঁই হচ্ছে না, ঠাঁই মিলছে না। পাশাপাশি তারা বারান্দায়, এই শীতের মধ্যে তাদের বারান্দায় শিশুদেরকে নিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে অতিরিক্ত রোগীর চাপ তাদের সামাল দিতে হিমশিম পড়তে হচ্ছে। তবে চিকিৎসা সেবার ক্ষেত্রে কোনো ব্যাহত হচ্ছে না। ওষুধপত্র থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধায় রোগীরা পাচ্ছে এবং সকল ধরনের সুযোগ সুবিধা, এবং রোগী যদি আরও বেড়ে যায় তাহলেও তাদের কোনো সমস্যা হবে না, সব ধরনের ব্যবস্থা তাদের রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে শীতজনিত রোগ এবং নিম্ন আয়ের মানুষের সমস্যার কথা। ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে সরাসরি শুনছিলেন আমাদের প্রতিনিধির সাথে শীত ও শীতজনিত রোগ সম্পর্কে। খুলনায় দুর্বৃত্তের গুলিতে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার রাতে দোকানে বসেছিলেন মোহাম্মদ সোহেল। এ সময় দুর্বৃত্তের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল বেরিয়ে গেলে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। নিহত মোহাম্মদ সোহেল সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে। নাটোরের লক্ষ্মীপুরের কাঁঠালবাড়িয়া গ্রামে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ভেষজ রোজেলা চা। এটি লাভজনক হওয়ায় কদরও বেড়েছে। 2019 সালে ওষুধি গুণে ভরা এই চায়ের বাণিজ্যিক চাষ শুরু করেন শহীদুল ইসলাম। চাহিদা বাড়ায় প্যাকেটজাত চা অনলাইনেও বিক্রি করছেন। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঔষধি গ্রাম খ্যাত কাঁঠালবাড়িয়ার ভেষজ চাষী শহীদুল রোজেলা চাষ করেন। শুরুর দিকে আপ্যায়নের মাধ্যমে এর গুণ সম্পর্কে প্রচার করতে থাকেন তিনি। গত বছর 6 বিঘা করছিলাম, তাও আমার 1 মাস আগে আমার রোজেলা শেষ। তো এবছর 10 বিঘা আমার নিজস্ব আছে, আরো 3-4 জনে অল্প কিছু করাইছি। আমার বাবা রোজেলা চায়ের প্রথম বাণিজ্যিকভাবে চাষ উদ্ভাবন শুরু করে। এরপর থেকে এটার চাহিদা দিন দিন মোটামুটি সব দিক থেকে অনেক ভালো চলতেছে। স্থানীয়ভাবে এর নাম চুকাই বা চুকুর বা টক ফল, যা ইংরেজিতে রোজেলা নামে পরিচিত। এর চারাগাছ থেকে কলি নিয়ে বীজ ফেলে পাপড়ি ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করা হয়। রোজেলার চাষ বেড়ে যাওয়ায় স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। রোজেলা চা আসার পরে আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি। রোজেলা চা আসার পর থেকে মনে করেন যে আমরা কাজকাম করি। রোজেলা চা দিয়ে আমরা অনেকেই কাজকর্ম করি। এছাড়া এখন অনেকেই রোজেলা চাষ করছেন। এই চায়ের চাহিদা বেশির জন্য আমি 10-20 জন করছি। এই চা খায় অনেকেই লাভবান হচ্ছে, উপকারিত হচ্ছে। এদিকে রোজেলা চা পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া উচ্চ রক্তচাপ, রক্তের তারল্য সংকট, রক্তের অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় সমাদৃত বলে জানান চিকিৎসকেরা। এই যে ওষুধে চা পানের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম, যেটা রোগ আমাদের নিয়ন্ত্রণের যে সিস্টেমটা, সেই ক্ষমতাটা বৃদ্ধি পাবে।
জেলা কৃষি কর্মকর্তা জানান, শহীদুলকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি অন্য কৃষকদেরও রোজেলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উনি এখানে বাজারে সরবরাহ করছেন, বিভিন্ন উদ্যোক্তার কাছে এটা নিয়ে যাচ্ছেন। আমরা চাচ্ছি এই রোজেলা যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করে যাচ্ছি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন করে ৮০,০০০ রোহিঙ্গা প্রবেশ, সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। করাইল বস্তিতে বারবার আগুন লাগলেও কারণ অজানা বাসিন্দাদের। লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি, মাদারীপুরের অর্ধশত যুবক। 10 কোটি টাকা মুক্তিপণ দিলেও মেলেনি মুক্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।